বাইরে তুমুল বৃষ্টি। ছাতাটা হাতে নিতে নিতে গিন্নিকে বললাম, শোনো, একটু বেরোচ্ছি, ফিরতে রাত হবে। কোথায় যাচ্ছ? একটু ঠাকুর মশাইয়ের কাছে যাচ্ছি, তুমি দরজাটা দিয়ে দাও। এই বলে বেরিয়ে এলাম। বেরোতেই চমক, আমার সম্মুখে কিশোরী। কিশোরী যে আমার কাছে তুলে নিয়ে যেতে এসেছি। ধুর, এমন বিয়ে বাড়ির মরশুম, আনাচে কানাচে সানাই বাজছে। আরে তোমাদের পাড়ায় ঢুকেই তো দেখলাম দুটো বিয়ে বাড়ির দরজায় ডানা মেলা কাগজের প্রজাপতি সাজানো, অথচ একটা কিনা নেমন্তন্ন পেলাম না। দুঃখ পেও না, আমিও তো নিমন্ত্রণ পাইনি। চলো যাওয়া যাক। তুমি মঠ লেনে যাবে বলেই বেরিয়েছ তো? হ্যাঁ, আবার কি। বেশ, চলো তবে। বড় রাস্তায় এসে ট্রামে উঠলাম। বাইরে তখন ঝেঁপে বৃষ্টি নেমেছে, বিশেষ ভিড় নেই ট্রামে। কিছু পরেই আমরা মঠ লেনে পৌঁছে গেলাম। কিশোরী বলল, পাসিং শো কেনাই আছে, তুমি খালি জল খাবারটা নিও। তুমি দাঁড়াও, নিয়ে আসছি বলে এক পা এগিয়েছি, হঠাৎ পিছন দিক থেকে ভেসে আসে চেনা গলার স্বর। আজ আর কিছু কিনতে হবে না হে। ঘাড় ঘুরিয়ে দেখি তারানাথ বেশ সেজে গুজে কোথায় যেন চলেছেন। ও মা, ঠাকুরমশাই আপনি? কি এই এমন তো কখনো হয়নি। আমরা যাচ্ছি আপনার বাড়ি আর আপনি বাড়ির বাইরে। তা কোথায় চলেছেন? আর এত সাজগোজি বা কিসের? কিশোরী মিথ্যে বলেনি। রক্তাম্বর পরিহিত চেনা তারানাথ তান্ত্রিক আজ আর তিনি নন। গরদের ধুতি, তসরের পাঞ্জাবি গায়ে আর কাঁধে রঙিন সুতোয় কাজ করা শৌখিন চাদর। আমি বললাম, ঠাকুরমশাই, ভারী সুন্দর কাজ তো চাদরটায়। দামটিও নিশ্চয়ই খুব সুন্দর। দামি বটে, তবে কত দাম জানি না। কিনিনি, এক মক্কেল প্রণামী দিয়েছিল। তা তোমরা আমার কাছে যাচ্ছিলে, কিন্তু আজ তো আর তোমাদের গল্প বলতে পারবো না। খানিক হতাশ হয়ে কিশোরী বলল, সে কি ঠাকুরমশাই, আপনিও নাচার? তারপর বেশ দারুণ মন খারাপ করে আমার দিকে চেয়ে কিশোরী বলে ওঠে, বিভূতি, আমাদের গ্রহটাই খারাপ যাচ্ছে। কেউই আমাদের চাইছে না, বিয়ে বাড়ির কর্তারাও নয়, আর জ্যোতিষার্ণব তারানাথ চক্রবর্তীও নয়। ব্যাপার কি হে? কিসের এত দুঃখ? হ্যাঁ, জেনে কি করবেন? আপনি যেখানে যাচ্ছেন যান। তা যাচ্ছেন কোথায় আপনি? যাচ্ছি বলতে নেমন্তন্ন রক্ষা করতে। এক পুরনো মক্কেলের ছেলের বিয়ে, তারই বউ ভাতে যাচ্ছি। বিয়ের দিন থেকেই যেতে বলেছিল, কিন্তু আমি যেতে পারিনি। তবে খুব করে বলে গেছে তো, তাই আর না গিয়ে উপায় কি বলো? আপনিও বিয়ে বাড়ি যাবেন, শুধু আমাদেরই বিয়ে বাড়িটা যাওয়া নেই। কেন ছেলে মানুষই করছো কিশোরী? আপনি যান ঠাকুরমশাই। দুগ্গা দুগ্গা। তারানাথ কি যেন ভাবলেন, হয়তো কিশোরীর কথাগুলোর মর্মার্থ বোঝার চেষ্টা করছিলেন বিশেষ মনোযোগ দ্বারা। বুঝতে পেরে খুবই আগ্রহী গলায় বললেন, তোমরাও আমার সঙ্গে চলো, বিয়ে বাড়ির ভোজ খেয়ে আসা যাবে। আমি তো এক প্রকার আকাশ থেকে পড়লাম। বললাম, সে কি কথা, আপনার নেমন্তন্ন আর আমরা আপনার সঙ্গে যাব? আমাদের তো আর কেউ ডাকেনি। কে বলেছে? নিমন্ত্রণ পত্রে পরিষ্কার লেখা আছে, সবান্ধবে আসিবেন। তোমাদের চেয়ে ভালো বন্ধু আমার আর কে আছে? খুব একটা দূরে যাচ্ছি না, কলকাতা থেকে কাছেই। বেশি রাত হওয়ার আগেই ফিরে আসব। কিন্তু তোমরা তো বোধহয় বাড়িতে বলে আসনি। আরে, আপনার বৌমা তো বাপের বাড়ি গেছে, আমার বাড়ি একদম খালি। আমিও বাড়িতে ফিরতে রাত হবে বলে এসেছি। আপনার কাছে এসেছি সে জানে, চিন্তা করবে না। তবে তো সব ঠিকই আছে। চলো চলো, বনেদি বাড়ির অনুষ্ঠান কেমন হয় গল্পে তো অনেক শুনেছ, এবারে নিজেরাই চোখে দেখে আসবে। চলো। পাত্রের বাবা অতি সজ্জন, বিরাট মাপের উকিল তিনি।
মনটাও তেমনি বড়। খুশি হবেন তোমাদের দেখে। ঠাকুর মশাইয়ের কথা আমরা কোনোদিনই ফেলতে পারিনি, আজও পারলাম না। সবাই মিলে বড় রাস্তায় উঠলাম, তারপর ট্রাম ধরে সোজা স্টেশন। ট্রেনের সময় প্রায় হয়েই গিয়েছিল। কিশোরী টিকিট কেটে আনতে না আনতেই ট্রেনটা এসে দাঁড়ালো। সকলে উঠে পড়লাম। গন্তব্য আসতেই ট্রেন থেকে নামলাম আমরা। জায়গাটা একদম গ্রাম্য। সন্ধে হয়েছে ততক্ষণে। আশেপাশে খোলা জমি, কাছে দূরে বড় বড় গাছ। একটা থালার মতো চাঁদ উঠেছে সবে। চারিদিক থেকে ভেসে আসছে ঝিঝিরি ডাক, আর তার সঙ্গে বয়ে এলো গা জুড়ানো ঠান্ডা হাওয়া। কিশোরী বলল, আবার বৃষ্টি আসবে নাকি? ছাতা আছে যদিও, তবুও বিয়ে বাড়ি যাওয়ার সময় এসব একদম ভালো নয়। আমি ভাবলাম কথাটা ভুল বলেনি। বাতাসে একটা সোদা সোদা গন্ধ ভাসছে বটে। চাঁদের কোলে মেঘ চাদর বিছোচ্ছে। তারানাথ বললেন, লক্ষণ ভালো নয়, ঝড় জলে পড়লে বড়ই সমস্যা হবে। দাঁড়াও, কিছু একটা করি। এ কথা বলেই তারানাথ আকাশের দিকে মুখ তুলে স্থির হলেন, আর বীর বীর অস্ফুটে কি সব মন্ত্র বলতে লাগলেন। কিশোরী অবাক হয়ে আমাকে শুধোয়। ব্যাপার কি? আমি মুখে কিছু না বলে তাকে আকাশটা দেখিয়ে দিলাম। দেখা গেল একটু আগে যে মেঘের দল ঢেকে ফেলেছিল চন্দ্রমাকে, সেই রাশি রাশি মেঘই আবার মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তারানাথ মৃদু হেসে বললেন, বুঝলে বিভূতি, এ হলো মেঘ স্তবন। চলো এবার যাওয়া যাক। কিশোরীর মুখে কোনো কথা নেই, আর আমার দুই চোখে ঠাকুর মশাইয়ের প্রতি শ্রদ্ধা। তারানাথ আবার মৃদু হেসে বললেন, আরে কি হলো, চলো চলো। ঠাকুর মশাই, বিয়ে বাড়ি এখান থেকে কত দূর? খুব একটা দূরে নয়। বলা মাত্রই কাছেই গরুর ডাক শুনতে পেলাম। তারপর দেখি গরুর গাড়ি নিয়ে একজন আসছে। গাড়োয়ানের সামনে একটা লণ্ঠন, পরনে ধুতি আর গায়ে ফতুয়া। বেটে খাটো একজন সরল মানুষ। সে আন্দাজেই তারানাথকে বলল, আগে পেন নাম হই ঠাকুর মশাই, আপনি উকিল বাবুর বাড়ি যাবেন তো? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি তেনাদের গরুর গাড়ি চালাই, চরণ। বাবু পাঠালেন, দয়া করে গাড়িতে উঠুন। ও হ্যাঁ, চলো, তোমরাও এসো হে। বলে তারানাথ অগ্রসর হলেন। ঠাকুর মশাইয়ের সাথে সাথে আমরা দুটিতেও এসে উঠলাম গাড়িতে। গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে গাড়ি চলতে থাকলো। বাইরে মৃদু মন্দ হাওয়া দিচ্ছে, ঝিঝির এক টানা ঐক্যতান শোনা যাচ্ছে। এতক্ষণ সব ঠিক ছিল, তবে হঠাৎ করে একটা ঝটকা মেরে গরুগুলি থেমে গেল। গাড়োয়ান বিরক্ত হয়ে বলল, যত সব বিপদ। একটা কুচকুচে কালো বেড়াল রাস্তা দিয়ে ছুটে পাশের জমিতে গিয়ে ডাক ছাড়ল। বাপরে, চোখ দুটো কেমন যেন জ্বলছিল। বিড়ালের চোখ অন্ধকারে অমনি জলে কিশোরী, এটাই স্বাভাবিক। না হে, সব স্বাভাবিক নেই। আমার মনের ঘন্টায় ঘা পড়ছে। কথাটা বেশ গম্ভীর গলায় বললেন তারানাথ। তারপরে গাড়োয়ানকে তাড়া দিয়ে বলে উঠলেন, নাও নাও চরণ, চলো, আর দেরি করো না। হ্যাঁ, জি আগে ঠাকুর মশাই, জি আগে। তারানাথের কথায় গাড়ির চাকা ঘুরল। মেঠো পথ ভেঙে চললাম আমরা। প্রায় আরো মিনিট 20 পরে গিয়ে থামলো গাড়ি। দেখা যাচ্ছে বিশাল আলোর রোশনাইতে সেজে উঠেছে এক বিরাট বাড়ি।
কিন্তু সানাইটা কেমন যেন মন মরা সুরে বাজছে। চারিদিক লোকে লোকারণ্য। হঠাৎ কিশোরী চমকে ওঠে, বাবা গো! বলেই মাথার ওপর থেকে কি যেন একটা ফেলে দিল মাটিতে। নিচু হয়ে দেখি একটা চামচিকে। আমি বললাম, ও কিছু নয়, গাড়ির ছইয়ের ভিতরে হয়তো কখনো ঢুকে পড়েছিল। ব্যাপারটা আচমকা হওয়াতে বেচারা কিশোরী বেদম ভয় পেয়ে গিয়েছে। এদিকে আমরা গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। বাতাসে একটা শীতলতা অনুভব করা যাচ্ছে। পাশের বিরাট মাঠে টাঙানো শামিয়ানা থেকে হঠাৎ একজন লোক ছুটে এসে একেবারে সরাসরি তারানাথের পায়ে হামলে পড়ে বললেন, ঠাকুর মশাই, আপনি এসেছেন? আপনি আমাকে বাঁচান। আজ বুঝি আমার মান সম্মান সব চলে গেল। বন্ধুর মানুষটার কাছে মুখটা তো ছোট হবেই, কি জানি সে হয়তো মানহানির মামলা করবে আমার নামে। আদালতে এতদিন দুজন জোড়ে লড়ছি, এইবার বুঝি এই আদালতেই অপমান হতে হবে আমাকে। ওই আদালতেই আমাকে অপমানিত হতে হবে। আরে আরে আরে, কি হয়েছে রমানাথ? আশেপাশে আরো অনেক মানুষ ছিল, বোধহয় তাই তিনি বললেন, এখানে নয়, আপনি ভিতরে চলুন, সব বলবো। আচ্ছা, তার আগে আলাপ করিয়ে দি, আমার এই দুই বন্ধু সঙ্গে এসেছে। নমস্কার, আপনারাও ভিতরে আসুন। বিয়ে বাড়ির হালচাল দেখে কিশোরী তাজ্জব হয়ে গেছে। বিশেষত রমানাথ বাবুর ব্যাকুলতা শুধু তাকে নয়, আমাকেও খানিকটা দোটানার মধ্যে ফেলল। বিয়ে বাড়ির আর 5টা লোককে পাশ কাটিয়ে একটা বড় ঘরে এসে ঢুকলাম সবাই। খাটের উপর তারানাথকে বসতে দিলেন রমানাথ, আর আমাদের দুটো কাঠের চেয়ার এগিয়ে দিয়ে তিনি নিজে দাঁড়িয়ে কথা শুরু করলেন। ঠাকুর মশাই, আপনি এতটা পথ এসেছেন, অথচ একটু যত্ন আত্তি করবো যে তাহার উপায় নেই। এক্ষুনি কনেযাত্রী এসে পড়বে। পাশের গ্রামেই আমার ছেলের বিয়ে হয়েছে স্বনামধন্য উকিল উৎপল তালুকদারের একমাত্র মেয়ের সঙ্গে। মা মরা মেয়ে, উৎপলের চোখের মণি। তার চোখের জল পড়লে আমাদের কিসে ছাড়বে বলুন তো? আহা, অত কথা না বলে আসল ঘটনা বলো। বলছি ঠাকুর মশাই, বলছি। আমার ছেলে বিপত্নিক, তা তো আপনি জানেন। প্রথম বৌমা ফুলসজ্জার রাতেই মৃগী রোগে মারা যায়। তার বাবা রোগ লুকিয়ে বিয়ে দিয়েছিল, আমি জানতাম না কিছুই। 2 বছর কেটে গেছে, ছেলেটার আবার বিয়ে দিলাম। গতকাল বউ এসেছে ঘরে, সেই অবধি তো সব ঠিকই ছিল। হঠাৎ কাল মাঝরাত থেকে যে কি হলো, ছেলেটা মনে হয় বদ্ধ পাগল হয়ে গেছে। কোনো স্ত্রী আচার পালন করেনি, সমানে সবাইকে শাসাচ্ছে। নতুন বউ তো ভয়েই সারা, শুধু কাঁদছে আর বলছে, আমার বাবা আসুক, আমি সব বলবো। পাগল স্বামী আমাকেই হয়তো খেয়াল বসে কোনোদিন গলা টিপে মেরে ফেলবে রাতে ঘুমানোর সময়। আমি বাবার সাথে চলে যাব, আমি থাকবো না এখানে। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। আমার বৌমা আর বাকি মেয়েরা সবাই মিলে তাকে বোঝাচ্ছে, কিন্তু সে কিছুতেই শুনছে না। তা তোমার ছেলে কি করছে? আমি কি বলবো? আপনি চলুন, দেখবেন, চলুন। রমানাথের সাথে তারানাথ, আর তার পিছনে আমরা। এই ঘরের বাইরেই আর একটা ঘর। সেখানে যেতেই দেওয়াল ঘেঁষে গজরাতে থাকা জিপটিকে দেখলাম। কিশোরী 1 পা পিছিয়ে এলো। কুকুরে তার বড় ভয়, কিন্তু কুকুরটি এত ভয় পেয়েছে কেন? আগে এ হলো কালু, খোকার বড় নেওটা। তার ঘরেই থাকে, কিন্তু গতকাল মাঝরাত থেকে ও ঠায় এখানে বসে এমন করছে। ধারে কাছে কেউ এলেই গুটিয়ে যাচ্ছে।
আর একটানা কেঁদে চলেছে কাল থেকে। কি অমঙ্গলে কাণ্ড বলুন তো ঠাকুর মশাই। হ্যাঁ, গতকাল নিশ্চয়ই কোনো অশুভ ঘটনা ঘটেছে, তাইও অমন করছে। তারানাথের কথা শুনে আমাদের গা ছমছম করে উঠল। তারানাথ এগিয়ে গেলেন দরজার দিকে। সেটা ঠেলে ভিতরে তাকাতেই দেখা গেল আলোর দিকে পিছন করে অন্ধকারে চোখ দিয়ে কথা বলছে একজন। আমি যাবো তোমার সঙ্গে, আমি থাকবো না এখানে, এখানে থাকবো না। আমি কি করবো আমি এখানে? হ্যাঁ, বলেই হঠাৎ মাটিতে মাথা ঠুকতে শুরু করলো। রমানাথ কুকিয়ে উঠলেন। ঠাকুর মশাই, ছেলেটা তো মরে যাবে। ঠাকুর মশাই, মরবে না, কিন্তু ভীষণ বিপদে পড়েছে সে। তবে যতদূর মনে হয় বিপদটা ডেকে এনেছে সে নিজে। তার মানে? দরজাটা বন্ধ করে দাও, আর কটা জিনিস বলছি শিগগিরই জোগাড় করে আনো, সময় বেশি নেই। বাপের বাড়ির লোক আসার আগেই নতুন বউকে তার স্বামী যদি বলে বুঝিয়ে শান্ত করতে না পারে, তাহলে সত্যি তোমার নামে মামলা হবে আদালতে। আমি কি করব? একটা মাটির সরা, কালো ও সাদা সর্ষে, 3টে কর্পূর, সদ্য পাতা থেকে ছুলে নেওয়া 1 গোছা নারকেল কাঠি, আর একটি পাকা সুপারি এনে দাও আমায়। যা করার নিজেই করো, এই সব কথা 5 কান করো না। আমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। রমানাথ চলে গেলেন। ঠাকুরমশাই, আপনি কি করবেন? ক্রিয়ায় বসবো। ও জিনিসগুলো এলেই ঘরের ভিতরে যাব আমি, আর তোমরা এই বাইরেটাতেই দাঁড়িয়ে থেকো। দেখবে যেন এদিকে কেউ না আসে। রমানাথ আর আমি যার বিরুদ্ধে ক্রিয়া করব, দুজনেরই গোত্র সমান, তাই তার এখানে থাকা চলে না। ঠাকুর মশাই, এই নিন, আমি সব এনেছি। দেখুন তো সবটা ঠিক আছে কিনা। তারানাথ সাগ্রহে সব জিনিস হাতে নিলেন। সব ঠিক আছে, আমি কাজে বসবো, সময় হলে ডাকবো তোমায়। এখন এসো, কাজের বাড়ি, তুমি কর্তা, সব দিকটা সামলাও গিয়ে। চিন্তা নেই, আমি তো আছি। আগে এই বলে চলে গেলেন রমানাথ। তারানাথ গলা নিচু করে বললেন, সতর্ক থেকো তোমরা, আর দেখো এদিক পানে কেউ যাতে না আসে। এই বলে তারানাথও দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজাটা দিয়ে দিলেন আবার। এমন বিয়েবাড়ি জীবনে দেখিনি, যেখানে গোপনে তান্ত্রিক যজ্ঞে বসে। চুপ করো। কিশোরীকে থামিয়ে দিয়ে আমরা দুজন বৈকুণ্ঠের 2 দ্বাররক্ষী জয় আর বিজয়ের মতো দাঁড়িয়ে থাকলাম। ইতিমধ্যে কেটেছে বেশ খানিকটা সময়। কিশোরী ক্রমেই উসখুস করতে শুরু করেছে। এমন সময় ঘরের ভিতর থেকে হঠাৎই একটা শব্দ শুনতে পেলাম। তারানাথ কাকে যেন বলছেন, দেখো, আমি তোমায় কষ্ট দিতে চাই না, কিন্তু তুমিও এই ছেলেটিকে কষ্ট দিও না। তার কথার উত্তরে এক মহিলা কণ্ঠ বলছে, আমি ওকে ভালোবাসি, ও আমার সঙ্গে যেতে চায়, তাই নিয়ে যাচ্ছি। তোমার সঙ্গে যাওয়া মানে তুমি বোঝো না? ও ভুল করে ফেলেছে, তুমি ভুল করো না, চলে যাও। আমি যাব না, ও আমার, ওর জন্য আমি এখনো এখানে আছি, আর ওকে ফেলে দিয়ে চলে যাব? কিছুতেই না, কিছুতেই না। বেশ, কথা যখন শুনছো না, তখন আমাকেও কঠিন হতে হবে। দেখি তুমি কেমন করে থাকতে পারো। তারপরেই তারানাথের কণ্ঠে মন্ত্রপাঠ শুনতে পেলাম। ওম হ্রিং ক্লিং ক্রিং যজ্ঞেশ্বরী
কিশোরী আর থাকতে পারল না, অধীর হয়ে সে বলে ওঠে, ভিতরে কি হচ্ছে দেখতেই হবে। দরজার অন্য পাশেই দেওয়ালে একটা জানলা ছিল। আঙুলের অল্প চাপেই একটা পাল্লা সরে গেল। ঘরের ভিতরে অনুষ্ঠিত হচ্ছে এক বিরল দৃশ্য। আমরা দেখলাম সেই ছেলেটা মাটিতে পড়ে, আর তাকে ঘিরে যেন কেমন একটা কালো ছায়া। আর তার থেকে কিছুটা দূরে তারানাথ বসে পদ্মা আসনে। সামনে যজ্ঞের আগুন জ্বলছে, আর সেই আগুন ঘিরেই যেন ছায়া ছবি ফুটে উঠছে। হঠাৎ কি যেন হলো, আমাদের চোখে ধাঁধা লেগে গেল। আলকাত্রার মতো অন্ধকারে ঢেকে গেল চরাচর। ঠিক আবার পর মুহূর্তেই চোখের দৃষ্টি এলো ফিরে। তারপরে যা দেখলাম তাতে দুজনেরই সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে ঠিক তখনই শুনতে পেলাম তারানাথ বললেন, বলো তুমি কে? নারী কণ্ঠের কথার সাথে সাথে আমাদের চোখের সামনেকার দৃশ্য বদলে যাচ্ছে। আমি এক হতভাগিনী, এই বাড়ির প্রথম পুত্রবধূ মায়া। স্বামী লাভ ভাগ্যে ছিল না, কিন্তু মরে গিয়েও তাকে ছাড়তে পারিনি। তাই প্রতি রাতে অন্ধকারে তার দরজায় এসে দাঁড়াতাম। সে কখনো যদি দরজা খোলে, যদি আমায় একবার দেখার চেষ্টা করে, ডাকে তার ঘরে, এই আশায়। কথার সাথে সাথে ছায়াছবি বদলাচ্ছে। একের পর এক ঘটনা দৃশ্য হয়ে ফুটে উঠছে ঘরে। গলাটা আবার বলল, কিন্তু আমার আশা বৃথা। 2 বছর শুধু অপেক্ষায় করে গেলাম। দেখলাম বাড়িতে নতুন বউ এলো। গতকাল ছিল কাল রাত্রি। আমি দাঁড়িয়ে তার দরজায়। রাত পোহালে সে আরেক জনের হয়ে যাবে। আমার আর তাকে পাওয়া হলো না। সে যদি না ডাকে, আমিও তো যেতে পারি না। কিন্তু হঠাৎ ওই দৃশ্যের মধ্যে আমরা দেখতে পেলাম একটা ছায়ামূর্তি রাতের অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে একটা দরজা খুলে গেল। আরে এটা তো এই ঘরের দরজা। চাপা স্বরে বলল কিশোরী। আমি ঠোঁটে আঙুল রেখে বললাম, চুপ, শুধু দেখে যাও। দৃশ্যপটে দেখা যাচ্ছে ঘরের ভিতর ওই ছেলে। ধারে কাছে কেউ নেই তার। সে একবার অন্ধকারে মুখ বাড়ালো, উসখুস করছে যেন। চাপা স্বরে সে বলল, ধুর, আরে কেউ যদি দেখে ফেলে তো কি ভাববে? সে হয়তো বোন আর বৌদির সঙ্গে ঘুমিয়ে আছে। না 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 না, আমি যাবো না। এই বলে সে ঘরে ঢুকে যাচ্ছে। এমন সময় কুকুরটা চিৎকার করে বেরিয়ে এলো বাইরে। আর ঠিক তখনই দূর থেকে হলেও একটা পেঁচার ডাক কানে এলো। কিন্তু হতভাগ্য ছেলেটা জানতেও পারল না তার ঠিক পিছনে ক্রমশ ঘন হয়ে উঠছে এক রাস অন্ধকার। তবে কুকুরটি বোধহয় কিছু টের পেয়েছে। এক করুণ স্বরে ডাক দিয়ে ছটফটিয়ে সে পালালো। আর ঠিক সঙ্গে সঙ্গে একটা কুচকুচে কালো ছায়া এসে ঘিরে ধরল ছেলেটাকে। ছেলেটা একবার প্রচন্ডভাবে কেঁপে উঠল। তারপর তার পুরো শরীরটা যেন শিথিল হয়ে গেল। তারপরেই ওর সামনে ধোঁয়ার কালো ছায়াটা একটা মানুষের আকার ধারণ করল। ছেলেটা যেন তাকেই বলল, কে কে? আমি মায়া। মায়া? কিন্তু
কি করে? কেন আসতে নেই? আমি তো পথে আছি, তুমি ডাকনি তাই আসিনি। ছায়া শরীরটা এসে যেন ঘিরে ধরল ছেলেটাকে। তারপর কি যেন হয়ে গেল। ছেলেটা হঠাৎ হাতে তুলে নিল একটা খুর। ছেলেটার চোখের দৃষ্টি ঘোলাটে। একটা মুহাচ্ছন্ন গলায় সে বলে, যদি গলায় বসিয়ে দিই তোমার সঙ্গে যেতে পারবো? নয়তো অন্য ব্যবস্থা করি। সর্বনাশ, এ কি কাণ্ড! ছেলেটা এবার একটা চৌকি টেনে এনে তাতে উঠে কড়িকাঠে একটা দড়ি ছুঁড়ে দিল। এমন সময় একজন কাজের লোক দৌড়ে এসে চিৎকার করে উঠল, বড় বাবু দেখে যান, কি অলক্ষণে কাণ্ড করতে যাচ্ছে খোকা বাবু। বড় বাবু দেখে যান, দেখে যান। রমানাথ এসে ঢোকেন ঘরে। কড়িকাঠ থেকে ঝুলন্ত দড়িটা দেখে আঁতকে ওঠেন তিনি। এ কি খোকা, তুই কি করছিস? এমন রাতে তোর এ কি কাজ? কালু কিন্তু ঘরে ঢুকছে না। চৌকাঠের বাইরে একটু দূরে দাঁড়িয়ে ঘরের দৃশ্য দেখছে। আর ওদিকে ভিতরে রমানাথ ওনার ছেলেটাকে শান্ত করার চেষ্টা করছেন। ছেলেটা বাবার হাত ছাড়িয়ে বলে, ছাড়ো, ছাড়ো আমায়, আমি ওর সঙ্গে যাব, এক করে যাব। কোথায় গেলে, কোথায় গেলে? এখনই তো এখানে ছিল, কোথায় গেল? আমি ছাড়ো। এই বলে ছেলেটা খুঁড়ের দিকে তাকাতেই রমানাথ সেটা কেড়ে নেন তার থেকে। ছেলেটা পাগলের মতো চিৎকার করছে। ততক্ষণে বাড়ির বাকি সবাই জড়ো হয়েছে। তারা সবাই শান্ত করছে তাকে। এই করতে করতে রাত শেষ হয়ে গেল। ধীরে ধীরে চোখের সামনে থেকে সেই দৃশ্যগুলো গেল মুছে। ফুটে উঠছে ঘরের বর্তমান দৃশ্য। দেখলাম তারানাথ বলছেন, বুঝেছি, ও না বুঝে ভুল করেছে, কিন্তু তুমি তার সুযোগ নিও না, চলে যাও। না, যাব না। কেন যাব শুনে? এতকাল আমি তার আহ্বানের অপেক্ষা করেছিলাম। অবশেষে সে আমাকে আহ্বান করেছে। আমি কিছুতেই যাব না। আর গেলে ওকে নিয়ে তবেই যাব। বেশ, নিজে যখন যাবে না তখন তোমায় নেহাতি তাড়াতে হবে। বলেই তারানাথ কি যেন আর একটা মন্ত্র পাঠ করা শুরু করলেন। ওম ভূতস্য পিশাচস্য প্রেতস্য কূটস্য ভূতারিণীং স্বাহা। ওম ভূতস্য পিশাচস্য প্রেতস্য কূটস্য ভূতারিণীং স্বাহা। আমরা আচ্ছন্ন হয়ে পড়লাম এই সব দেখে শুনে। কষ্ট হচ্ছে আমার, কষ্ট হচ্ছে। তুমি আগুন নেভাও, আগুনটা। মাটির সরাটার মধ্যে আগুনে সর্ষে পড়ছে। তারানাথ এক গোছা ঝাঁটা কাঠি পোড়াচ্ছেন সেই আগুনেই। সঙ্গে চলছে মন্ত্রপাঠ। আর্তনাদ করছে সেই ছায়া কণ্ঠ। বেশ, আমি চলে যাব। তুমি আর কষ্ট দিও না। দয়া করে তুমি থামো। তারানাথ কাঠি পোড়ানো থামালেন। একটু শান্ত হলো ছায়াটা। তারানাথ বললেন, আমি তোমায় কষ্ট দিতে চাইনি মা, কিন্তু জ্যান্ত একটা মানুষকে প্রেতের গ্রাস হতে দেওয়াও তো যায় না। তুমি যদি আগেই আমার কথা শুনতে, এই ক্রিয়া তবে আর করতে হতো না। এবার তোমার মায়া কেটেছে তো, এবার তবে চলে যাও।
আমি চেষ্টা করব যাতে তোমার আত্মার মুক্তি হয়ে যায়। চলে যাব, চলে যাব। তাকে যখন পেলাম না, তখন তখন আমার যাওয়াই ভালো। প্রেত এই কথা বলার সঙ্গে সঙ্গে তারানাথ সর্ষে পোড়ার আগুনেই কর্পূরের টুকরোগুলো ফেলে দিলেন। সুগন্ধ ছড়ালো ঘরে, তার সাথেই মিলিয়ে গেল ছায়াটা। এতক্ষণ ছেলেটি ঘরের এক কোণে জড়ো হয়ে বসেছিল। তারানাথ এবার তাকে বললেন, বড় বিপদ হতে চলেছিল। যে যাওয়ার সে গেছে, এখন যে এসেছে, যাও তাকে গিয়ে শান্ত করো। তোমার বাবার মান সম্মান নিয়ে টানাটানি হতে চলেছে। আর শোনো, কোনোদিন মাঝরাতে ঘরের দরজা খুলে বাইরের অন্ধকারে উঁকি মারবে না। ওই সংকেতটা ভুল কারোর কাছে পৌঁছলে বিপদ হবে আবার। পুরনো সব রীতিনীতিগুলোকে তোমরা আধুনিকত্ব দেখিয়ে মানতে চাও না। মনে রেখো, জ্ঞান বিজ্ঞান এখনো এমন স্থানে পৌঁছতে পারেনি যে সমস্ত কিছুর উত্তর সে দিতে পারে। যা বিজ্ঞানের ভাষায় এখনো প্রমাণিত হয়নি, তার মানে এই নয় যে সেটার অস্তিত্বের ওপর আমরা প্রশ্ন করে বসব। ছেলেটা অবাক হয়ে বলল, আপনি সব জানেন? আপনি কি বাবার সেই ঠাকুর মশাই? তারানাথ হেসে বললেন, হ্যাঁ আমি। কিন্তু এখন তুমি যাও। তারানাথ আগুন নিভিয়ে দিলেন। ছেলেটাও এগিয়ে এসে দরজা খুলল। আমরা তার আগেই সরে গিয়েছি একপাশে। তারানাথ বাইরে আসছেন এমন সময় রমানাথ বাবু ছুটে এলেন। ঠাকুর মশাই, আমার ছেলে গোটা বেলা কেমন ঘোরের মধ্যে ছিল, এখন সে সম্পূর্ণ স্বাভাবিক। বৌমার সাথে কথা বলতে গেল। ঠাকুর মশাই, শুনছেন আপনি? কনে যাত্রী কি এখনো আসেনি? না। বেশ, একটু দেরি করেই আসুক ওরা। ততক্ষণে নতুন বউকে সামলে নেবে তোমার ছেলে। কি হয়েছিল ঠাকুর মশাই? গল্প বলারও সময় নেই, আমাদের রওনা দিতে হবে। শুধু শুনে রাখো, তোমার ছেলের প্রথমা স্ত্রীর নামে খুব শীঘ্রই একটা পিণ্ড দিও গয়ায় গিয়ে। তাতেই ভালো হবে সবার। এখন চলো দেখি বাবু, বিয়ে বাড়িতে এসে অবধি ঘর বন্ধ হয়ে আছি। 5 জনের সামনে যাই এবার। রমানাথ কেমন যেন কথাই হারিয়ে ফেললেন। তারপর সামনে গিয়ে বললেন, হ্যাঁ, চলুন। ছি, একটুও জল দেওয়া হয়নি এখন আপনাদের। কি অনাসৃষ্টি কাণ্ড। আসুন ঠাকুর মশাই, আসুন। আমাদের ডেকে তারানাথ বললেন, এসো হে মানিক জোর, দেখা দেখি তো অনেক হলো, এইবার একটু আতিথ্য গ্রহণ করা যাক। হঠাৎ কিশোরী বলল, আরে কুকুরটা কোথায় গেল? কালু খোকার সঙ্গে নতুন বউয়ের ঘরে যাচ্ছিল, চাকরেরা তাকে সরিয়ে নিয়ে গেছে। সেও আবার আগের মতো হয়ে গেছে। মেঘ কেটে গেলে আকাশ স্বাভাবিকই হয়ে যায়। চলো যাওয়া যাক। আমরা চলতে শুরু করলাম। সানাইটা বেজে উঠল আনন্দের সুরে। বিয়ে বাড়ি সরগরম। রমানাথ বাবু নিজে আমাদের শামিয়ানার মধ্যে নিয়ে গেলেন, দাঁড়িয়ে থেকে খাওয়ালেন। সব শেষে গরুর গাড়িতে তুলে দিতে দিতে বললেন, ঠাকুর মশাই, আমি সময় করে আপনার কাছে যাব। হ্যাঁ, তখন সব বলবেন। তবে ছেলে বৌমার দিরাগমনটা হয়ে যাক, তারপরেই আমি গয়া যাত্রা করছি। তারানাথ কাঁধের চাদর ঠিক করতে করতে বললেন, হ্যাঁ, ওটাই আগের কাজ। বলতে বলতেই কনে যাত্রী এসে পড়ল, দেখলাম আমরা। তারপর চলতে লাগলো আমাদের গাড়ি।
পুরোপুরি ফাঁকা রাস্তায় এসে কিশোরী বলল, ঠাকুরমশাই, আমরা যা দেখলাম তার মানে কি? এই ছেলেটির প্রথম স্ত্রী অসময়ে চলে গিয়েছিল তো, তাই স্বামীকে কাছ ছাড়া করতে পারেনি। রোজই সে অপেক্ষা করত, কিন্তু না ডাকলে তো তারা আসতে পারে না, সেই শক্তি তাদের নেই। শেষে গতকাল, মনে আছে তো, রাতটা ছিল কাল রাত্রি। নতুন বউ পাশের কোন ঘরে শুয়ে আছে, তাকে দেখতে ইচ্ছা হয়েছিল বোধহয় বরের, তাই সে বেরিয়ে গিয়েছিল বাইরে। অন্ধকারে তাকিয়েছিল, তারপর উত্তেজনা সামলে আবার ফিরেও আসে ঘরে। কিন্তু ততক্ষণে কলকাঠি নড়ে গেছিল। ইঙ্গিতটার ভুল মানে বের করেছিল মায়া। তারপর তো সবই দেখলে। আমরা যে দেখেছি সেটা আপনি জানলেন কি করে? দেখাবো বলেই তোমাদের দাওয়ার কাছে দাঁড়াতে বলেছিলাম। যেখানে বাড়ির কর্তাই স্বয়ং আমাদের এই ঘরে রেখে গেছেন, সেখানে আর কারোর আসার কথা ছিল না। পাহারা দেওয়ার ছলে তোমাদের দেখালাম সব। আমরা স্টেশনে এসে পৌঁছলাম। গাড়ি থেকে নেমে ছেড়ে দিলাম চরণকে। ট্রেন আসবে, আমরা দাঁড়িয়ে। ঝিঝি ডাকছে আগের মতোই, শেয়ালও ডাকলো দূর থেকে। গিন্নির জন্য হঠাৎ মনটা কেমন করলো। রাত হবে বলে এসেছি, তবে আজ একটু বেশি দেরি হচ্ছে। কি জানি, সে হয়তো ভাবছে আমার কথা। সত্যি সম্পর্কগুলো বড়ই মায়ার। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।